Hello everyone, welcome to our webinar Youth Career Talk Episode 3, which is powered by 360 Academy. আহ, আমরা আজকে খুবই আনন্দিত কারণ আজকে আমাদের এই ইউথ ক্যারিয়ার টকে উপস্থিত আছেন none other than Mr. Mahbub Rahman. He is an Impact Pioneer 2024 from Swedish Institute, and recently he had been to Sweden for having great discussion with some great Swedish entrepreneurs and venture capitalists. আমরা অত্যন্ত আনন্দিত আমাদের সাথে আরো উপস্থিত আছেন মিস্টার আশিকুর রহমান. হি ইজ এ স্টুডেন্ট ডুইং হিজ গ্রাজুয়েশন ফ্রম হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর. মিস্টার মাহবুব এবং আশিকুর রহমান, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আজকে আমাদের ওয়েবিনারে জয়েন করার জন্য. আপনাকে ধন্যবাদ ভাই। ওকে, মাহবুব, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার একটু টেকনিক্যাল এরর দেখা দিয়েছিল। নো প্রবলেম এট অল. মাহবুব, আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, first of all, congratulations to you. You have been rewarded as the Impact Pioneer from Swedish Institute. Being a what can I say? Being an Impact Pioneer, how does it feel from the core of your heart? এটার মানে ফিলিংটা কিরকম আপনি যে অ্যাচিভমেন্টটা করেছেন? কারণ একজন ইম্প্যাক্ট পায়োনিয়ার হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে। তাকে গ্লোবাল স্পেসে তাকে যেতে হয়, এন্টারপ্রেনারশিপ, স্টার্টআপ ইকোসিস্টেম, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, ওভারঅল বিশ্ব সম্পর্কে তার ধারণা রাখতে হয়। আপনি যখন প্রথমে জানলেন যে আপনি ইম্প্যাক্ট পায়োনিয়ার হয়েছে, তখন আপনার কি মনে হয়েছিল এবং এটা শুরুটা হয়েছিল কিভাবে? থ্যাংক ইউ মহিউদ্দিন, আপনাকে যে এত চমৎকার একটা শো করার জন্য ইয়ুথ ক্যারিয়ার টক। এবং এটা যে ইম্প্যাক্ট, আমি যদি বলি যে ইয়ুথদের মধ্যে এই সঠিক তথ্য এবং রাইট রিসোর্স পার্সনগুলোকে যে আপনারা কানেক্ট করে দিচ্ছেন, এটাই ইম্পর্টেন্ট। এবং আপনি যে জিনিসটা বললেন যে ইম্প্যাক্ট পায়োনিয়ার, এটার জার্নিটা আসলে শুরু হয়েছিল 2013 সাল থেকে। এই জার্নিটা অনেক লম্বা জার্নি, বাট আপনি যেটা বলেন যে ফিলিংটা কিরকম বা কেন আমি সিলেক্টেড হচ্ছি, যদি সেটা বলি, সেটা হচ্ছে যে আমি 2013 সাল থেকে সোশ্যাল বিজনেস, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করি এবং দুইটা ফ্রেঞ্চ অর্গানাইজেশনে বাংলাদেশে থেকে ভলান্টিয়ার হিসেবে কাজ করি। হংকং বেস সোশ্যাল এন্টারপ্রাইজে আমি বাংলাদেশে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে ভলান্টিয়ারিং কাজ করি। সো আমি ভলান্টিয়ারিং এর কাজের সাথে ইনভলভ ছিলাম সিন্স 2013। আমি স্টিল ইনভলভ। সো এটা একটা লম্বা জার্নি, এই কারণে বললাম। দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে একটা জিনিস বলে যে আমরা আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় একটা জিনিস শিখেছি, অপরচুনিটি কস্ট। যে আমি যদি এখন আসলে আড্ডা দিই, খেলাধুলা করি, তো আমি আসলে পড়াশোনা, আমি এই টাইমটা যদি ওই কাজটা না করে অন্য কাজ করতাম, লাইক আমি পড়াশোনা করতে পারতাম বা গল্পের বই পড়তে পারতাম, যেটা থেকে তো আমার জ্ঞান বৃদ্ধি পেত। সো এই আমরা প্রতিনিয়ত অনেক কিছু চুজ করি যে আমি এখন খেলবো, আমি এখন পড়াশোনা করবো, নাকি আমি এখন ঘুমাবো, আমি কাদের সাথে চলবো, কি কাজ করব। সো আমি যদি আসলে স্টুডেন্ট লাইফটা থেকে বলি যে এই স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি একটা জিনিস দেখতে পেরেছি। সো আমি একটা জিনিস ডিসক্লেমার দিতে চাই যে আমি আসলে আজকে যে কথাগুলো বলবো টোটালি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সেই জিনিসগুলো আমি বলতেছি, এবং খুবই ডিফারেন্ট হতে পারে আসলে অনেক জায়গায় আমরা যে বিষয়গুলো শুনি। সো আমি যখন একটা জিনিস দেখি, আমাদের বাংলাদেশে হয়তো কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা আসলে ভলান্টিয়ারিং অর্গানাইজেশন হলেও অনেক সময় তারা যে জিনিসগুলো বলে আর যে কাজ করে, দুটোতে একটু তফাৎ থাকে। তা অনেকে আছে যে কন্টেন্ট বেসড হয়, যে ঠিক আছে আমি একটা কাজ করতেছি, হাতে কিছু প্ল্যাকার্ড নিলাম বা কাউকে দিয়ে একটু রাস্তা ঝাড়ু ধরালাম, একটা গ্রুপ ছবি তুলবো, দ্যাটস ইট। সো আমরা যেটা বলি যে ওনারশিপ এবং রেসপন্সিবিলিটি, আমরা যখন একজনকে বলি যে আসলে আসলে আমরা সবাই মিলে এই কাজটা করি, যারা আমার ডাকে সাড়া দিচ্ছে বা যারা আমার সাথে সেই কাজে আসছে, ম্যাক্সিমাম কিন্তু আসলে স্টুডেন্টরাই কাজ করে। সো তাদের এই সময়ের ভ্যালুটা তাদেরকে দেওয়া উচিত। সো আমি যে জিনিসটা শিখে এসেছি সোফার, সে বিষয়টা হচ্ছে যাদের সাথে আমি এঙ্গেজড ছিলাম এবং এখন এঙ্গেজড আছি, তারা সবাই প্রথমে একটা বললেন, ভাইয়া বা আপু, আপনাদের এইভাবে আমরা এঙ্গেজ করতে চাই, এইভাবে আপনারা বেনিফিটেড হবেন, আমরা এইভাবে বেনিফিটেড হবো। দেন আমি চুজ করি
বা যারা ওদের সাথে এঙ্গেজ হয় তারা চুজ করে যে আমি আসলে এখানে আমার সময়টুকু দেবো কিনা, তারা যেভাবে বলেছে আমি সেভাবে বেনিফিটেড হবো কিনা। সো এটা একটা বিষয় যে আমি সবসময় এই অ্যানালিসিসটা করে আমার সবসময় যে ভালো অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলাম সেটা না, কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও হয়েছে, বাট সেটা অবশ্যই দরকার মাঝে মাঝে যদি বলতে চাই এক্সপিরিয়েন্সের জন্য। সো এইটা একটা পার্ট যে আমি আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় কোন বিষয় পড়বো, কোন সার্কেল চুজ করবো, সার্কেলের কথা আসলো সেই বিষয়টাই আমি একটু বলতে চাই যে আমরা দেখেছি যারা যে সার্কেলটা, যে ফ্রেন্ড সার্কেলটা যেরকম, তারা স্টিল সেই রিলেটেড ফিল্ডে কিন্তু কাজ করছে। যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে সবাই সরকারি চাকরিতে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। যারা একটু কর্পোরেট জবের প্রতি আগ্রহ ছিল তারা সেদিকে গেছে সবাই। যে গ্রুপটা ছিল যারা বিজনেস নিয়ে বিজনেস কেস নিয়ে কম্পিটিশনে যেত, বিজনেস প্ল্যান কম্পিটিশনে যেত, তারা সবাই বিজনেস করতেছে। এবং আমরা আসলে যদি একটু চিন্তা করি যে আমরা কিন্তু আসলে সবাই যেই সার্কেলের সাথে চলি, যেখানে আমি যাওয়া আসা করি, ওই অনুযায়ী কিন্তু আমার ক্যারিয়ার বা পথটাও সেট হয়। সো আমি যেটা বলি যে আমি আসলে ওই যে বাইরের মানুষের সাথে, বাইরের দেশের মানুষের সাথে, অর্গানাইজেশনের সাথে কাজ করার ফলে আমার একটা গ্লোবাল পার্সপেক্টিভ তৈরি হয়ে গিয়েছিল। সো যখনই আমাকে কেউ বলতো যে যেহেতু আমি বাইরে কাজ করতাম, যে আপনি কি করতেন, কি ভলান্টিয়ারিং কাজ করেন, সো আমি বলি আমি দুটো ফ্রেঞ্চ লাইক মোর দেন 20,000-এর উপরে যাদের ভলান্টিয়ার মেম্বার্স, আমি তাদের সাথে কাজ করি, বাংলাদেশ থেকে একমাত্র তাদের সাথে কাজ করি। সো তখন কিন্তু তার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায়। সো আমি যে স্টুডেন্টরা শুনছে এবং শুনবে তাদের কাছে একটাই করি, আজকের থেকে আপনারা চুজ করেন যে আমি সবার আগে আপনার ফুড স্টেপটা বাইরের দেশে ফেলতে হবে। প্রাইমারিলি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার প্রথমে গ্লোবাল আউটলুকটা দরকার। আপনি ফার্স্ট ইয়েটা হচ্ছে আপনার বাইরের নেটওয়ার্ক বাড়ানো। বাইরের নেটওয়ার্ক বাড়ানো অনেক একটা অপশন আছে, আমি সহজ অপশন একটা শেয়ার করতে চাই, যদিও আমি বেশি সময় নেব না, অল্প সময় নেব। সহজ একটা অপশন হচ্ছে আপনি দেখেন গুগল, আপনি গুগল বাংলাদেশ চালু করেন একটা চ্যাপ্টার। সো আপনি এরকম একটা আপনার যে জিনিসটা পছন্দের, সাস্টেনেবিলিটি হতে পারে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ক্লাইমেট চেঞ্জ, যে বিষয়টা আপনার পছন্দের, সেই বিষয় রিলেটেড একটা প্রতিষ্ঠানে ভলান্টিয়ার অর্গানাইজেশন আপনি অ্যাপ্রোচ করেন, মেল দেন যে আমরা বাংলাদেশে আপনাদেরকে প্রচার করতে চাই, আপনাদের মিশনগুলো আমরা এখানে প্রমোট করতে চাই, কানেক্ট করতে চাই, একটা বাংলাদেশের চ্যাপ্টার করতে চাই। বাইরের সাথে এঙ্গেজমেন্টটা বাংলাদেশে নিয়ে আসতে হবে। বাংলাদেশে আপনার ভ্যালু দেন অন্য লেভেলে চলে যাবে, আপনার পার্সপেক্টিভ অন্য লেভেলে চলে যাবে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে তো আমরা আসলে সুযোগ সুবিধা এক্সপ্লোর করতেই পারি, কিন্তু আমি যদি প্রথমেই বাইরের কান্ট্রি গুলোতে আমি টার্গেট করি যে আমি তাদের সাথে এঙ্গেজ হবো, তাদের কাছ থেকে শিখবো, আপনি কিন্তু গ্লোবাল স্টেজে চলে গেলেন। বাংলাদেশে তো আপনি সবসময় অ্যাক্সেস পাচ্ছেন। সো সর্বপ্রথম এই মাইন্ডসেটের জন্য আমি সবসময় ইন্টারন্যাশনাল স্টেজ ফোকাস ছিলাম, স্টিল আছি, সবসময় থাকবো। বিকজ আমি একদম ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল লাইফেও যদি বলি, আমি এটার ইম্প্যাক্টটা সবসময় দেখছি। সো যদি বলি যে আমার সবার আগে বাইরের অর্গানাইজেশন যারা বাইরে অপারেট করছে তাদের সাথে এঙ্গেজ হওয়া জরুরি, স্টুডেন্টদেরকে তাদের অর্গানাইজেশন বাংলাদেশে নিয়ে আসা জরুরি। এই দুইটা কাজ সবাইকেই করা দরকার। সেকেন্ড যে জিনিসটা বলবো, আসলে যে কন্টিনিউয়াসলি মানুষ যদি একটা তার প্যাশন, সে যদি মন থেকে একটা কাজ করে, একটা না একটা সময় পরে সে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট করে। যারা নোবেল প্রাইজ পায় যদি বলি, তারা কিন্তু আসলে দেখা যায় যে তার একটা বিষয়ের উপরে 10 বছর, 20 বছর, 30 বছর দীর্ঘ সময় কাজ করার পরে তারা সে অ্যাওয়ার্ডটা পায়। সো আমি দীর্ঘ 11 বছর সমাজের কল্যাণে, দেশের কল্যাণে, ইয়ুথদের কল্যাণে যেই কানেকশন বা অ্যাক্টিভিটিস বা ইনিশিয়েটিভস গুলো নিয়েছি, সেই ইনিশিয়েটিভস গুলোই আসলে একসাথে করে আমি যখন অ্যাপ্লাই করি সুইডিশ ইনস্টিটিউটের এই প্রোগ্রামটা, সুইডেন হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট ইনোভেটিভ কান্ট্রি, এবং সুইডেনের গ্রহণযোগ্যতা বিভিন্ন দেশে টপ 3 লেভেলে। সো সুইডেন যে জিনিসটা করেছে, আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম, বেসিক্যালি এই প্রোগ্রামটা ওরা বলছে ইম্প্যাক্ট পায়োনিয়ার। 22টা কান্ট্রি থেকে তারা 63 জনকে সিলেক্ট করেছে 1400 অ্যাপ্লিকেশনের মধ্য থেকে। সো তাদেরকে তারা সিলেক্ট করেছে যারা তাদের দেশে কমিউনিটিতে দীর্ঘ সময় ধরে ইকোসিস্টেম, অন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম ডেভেলপ করেছে। সো আমি খুবই প্রাউড ফিল করি যে স্কুল অফ অন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের মতো একটা অর্গানাইজেশন আমরা
কয়েকজন মিলে বাংলাদেশে শুরু করতে পেরেছি 2018 সালে। বাংলাদেশে কোনো স্টার্টআপ ইকোসিস্টেম নেই স্টিল, তো মডার্ন যুগে সামনে থেকে স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এই কাজটা করে যাচ্ছে, এবং তার একটা এন্ডোর্সমেন্ট সুইডেন থেকে যে ইয়েস তারা রিয়েল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারছে বাংলাদেশে এবং করবে সামনে। এবং নট অনলি দ্যাট, গ্লোবাল ইম্প্যাক্ট অন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেমও স্কুল অফ এন্টারপ্রেনিউরশিপ সামনে থেকে লিড দিবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে, না এনি অর্গানাইজেশন। সো যদি বলি বাইরের দেশের একটা স্পেশাল লাইক সুইডেনের মতো কান্ট্রি যখন একটা এরকম এন্ডোর্সমেন্ট থাকে, দ্যাট মিনস সে অনেক দূর দেশ থেকে হাজার হাজার মাইল দূর থেকে সে একটা প্রতিষ্ঠানকে এন্ডোর্স করছে, ইয়েস তার ইম্প্যাক্ট ফেলছে, এবং তাদেরকে নিয়ে এই 63 জনকে নিয়ে গ্লোবাল এন্টারপ্রেনিউর ইকোসিস্টেম সুইডেন লিড দেওয়ার মাধ্যমে তৈরি করবে। সো বাংলাদেশ থেকে 3 জন গিয়েছে, তার মধ্যে আমি একজন। সো আপনি যদি বলি যে জার্নিটা আমি সংক্ষেপে বলেছি যে অনেক লম্বা, তার ভিতরে অনেক অ্যাক্টিভিটিস, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক পরিশ্রম সময় দিতে হয়েছে, তার ফলেই এই সময়টা সে। এবং আরেকটা কথা, কথায় কাজে মিল রাখা। অনেক বিজনেস অর্গানাইজেশনই আছে যারা কথায় কাজে মিল রাখে, বলে আমরা কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি, কিন্তু আসলে সে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে না। সো এটা খুব কমন কেস আমাদের দেশে। সো এইটাই যদি বলি কথায় কাজে, মানে কেউ যদি সৎ থাকে তার কাজে এবং পরিশ্রমী হয়, সে যে কাজই করুক না কেন তার অ্যাওয়ার্ড বা সেটার প্রাপ্য পুরস্কার সে একসময় পাবে। এবং ট্রুলি যদি কেউ তার দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, তাহলে সে তার পুরস্কারটা পাবে। সো আমি গিয়েছি বিকজ আমি যে কাজগুলো করছি সোফার তারা আসলে এর বাইরে আর কাউকে মানে বাংলাদেশ থেকে 3 জনের মধ্যে আমি একজন ছিলাম। সো রিয়েল ইম্প্যাক্ট আমি রাখতে পেরেছি, সেটাই আমি এখানে গিয়েছি। এবং সেখানে গিয়ে আমি সুইডেনের যে এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম, ওদের কালচার, ওদের মাইন্ডসেট সবকিছু এত সুন্দরভাবে আমাদেরকে তারা শোকেস করেছে, বিভিন্ন জায়গায় নিয়ে আমাদেরকে দেখিয়েছে যে তারা কিভাবে একটা সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড মোস্ট ইনোভেটিভ কান্ট্রি। সো যে থ্যাংক ইউ, বিষয়টা দেখে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহিদিন। অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আমরা যদি আপনার হোল ডিসকাশনের দিকে তাকাই, প্রথমত যেটা হচ্ছে আপনার জার্নিটি যে 2-3 বছর আগে শুরু হয়েছে, ইটস নট লাইক দ্যাট। ইট স্টার্টেড সিন্স 2013, এবং 11 বছর ধরে আপনি এই বিষয় নিয়ে কাজ করছেন এবং তার ফলশ্রুতিতে সবাই আপনার ব্যাপারে জেনেছে। এবং আপনি আরেকটা জিনিস খুব সুন্দরভাবে বলেছেন, আমাদের দেশে নাম সর্বস্ব অনেক সংগঠন রয়েছে যারা নিজেরা ক্লেম করে যে স্টার্টআপ বা এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেমে কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা যতটা না কাজ করছে তার চেয়ে বেশি মানুষকে দেখানোর কাজে ব্যস্ত। সো ইন দ্যাট কেস স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইজ টোটালি ডিফারেন্ট, এবং আমরা জেনুইনলি কাজ করছি যাতে আমরা গ্রাসরুট লেভেলে পৌঁছাতে পারি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি যে বিষয়ের উপরে গুরুত্ব রেখেছেন যে আমাদের স্টুডেন্টদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা লোকাল বাউন্ডারি থেকে সরে এসে কিভাবে আমরা গ্লোবাল বাউন্ডারিতে যেতে পারি, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই আমি আরেকটা জিনিস অ্যাড না করেই পারছি না, কারণ দিস ইজ ইউ আর ওয়ান অফ আওয়ার প্রাইডস, বিকজ আমাদের দেশ থেকে একজন সুইডেনে গিয়ে রিপ্রেজেন্ট করবে, তাও একজন ইম্প্যাক্ট পায়োনিয়ার হিসেবে। আমি মনে করি ইউ আর অ্যান ইন্সপিরেশনাল ক্যারেক্টার। এবং আমাদের যারা ইয়াং লিডার্স আছে, যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি ফলো করছে, আমি মনে করি যে তাদের কাছে এখান থেকে অনেক কিছু শেখার আছে, এবং ওয়ে ফরওয়ার্ড আমরা আরো বিষয় সম্পর্কে জানবো। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন উপস্থিত আছেন, নান আদার দ্যান মিস্টার আশিক রহমান। হি ইজ এ স্টুডেন্ট অফ হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আমরা আমাদের এই ইউথ ক্যারিয়ার টকে সবসময় একটা জিনিস মাথায় রাখি, আমরা একদিকে আমরা একজন এক্সপার্ট প্যানেলের থেকে একজন এক্সপার্টকে রাখবো, অন দ্য আদার হ্যান্ড আমরা একজন গ্র্যাজুয়েট যারা জব মার্কেটে রিসেন্ট টাইম ঢুকবে, অথবা যারা রাইজিং লিডার, আমরা তাদেরকেও ইনভলভ করি। সেই হিসেবে আশিক আমাদের সাথে ইনভলভ হয়েছে। আশিক, আপনাকে আমি প্রথমে যে প্রশ্নটি করতে চাই, আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এটাতে কিভাবে ভর্তি হলেন? আপনি কি আগে থেকে এখানে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন? অনেকের একটা ফ্যাসিনেশন থাকে, আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো বা ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। আপনি এখানে ভর্তির জার্নিটা সম্পর্কে জানতে চাচ্ছি। সেকেন্ডলি, আপনার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কি ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রথমে ধন্যবাদ দিতে চাই স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমত কথা হচ্ছে আমি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা। তো
তো আমার প্রথম ইচ্ছা ছিল যে হচ্ছে আমি ম্যাথমেটিক্সে খুব ভালো পারি আর কি, ম্যাথমেটিক্স আমার খুব ভালো লাগে। তো তারপর থেকে আমার স্বপ্ন ছিল যে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাওয়া, পড়াশোনা করার। তো তার মধ্যে আমি 4টা ইউনিভার্সিটি চান্স পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে 2টা চান্স পেয়েছিলাম। তার মধ্যে আমার ম্যাথে আসছিল স্ট্যাটিস্টিক্স এটা, তো স্ট্যাটিস্টিক্স পড়ে আর কি এখানে ভর্তি হয়েছি, পরে এখানে পড়াশোনা করতেছি। তো পরিসংখ্যান আমাদের এখানে সাবজেক্টটা রিসার্চ বেস। তো আমাদের ল্যাব ফ্যাসিলিটি খুব ভালো। তারপর হচ্ছে স্যাররা খুব আন্তরিক আমাদের এইখানে। তো এখানে এক্সট্রা কারিকুলাম বলতে আমাদের এখানে বিভিন্ন সময় আমাদের এখানে ওয়েবিনার হয়। আমাদের যে আর প্রোগ্রামিং আছে, আমাদের ডাটা সায়েন্সের উপরে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে এখানে। তারপর হচ্ছে আমাদের এক্সট্রা কারিকুলাম বলতে আমাদের ভার্সিটিতে 40+ অর্গানাইজেশন আছে। যার যার মানে অনুযায়ী মানে ভালো লাগা অনুযায়ী সেই সংগঠনগুলোর সাথে ইনভলভ থাকে আর কি। তো আমি মূলত হচ্ছে রিসার্চ সোসাইটির সাথে ইনভলভ আছি, আর হচ্ছে ক্যারিয়ার ক্লাবের সাথে ইনভলভ আছি আর কি। তো এই দুটাই আমি কন্টিনিউ করতেছি। আপনাদের ক্যারিয়ার ক্লাব আপনাদেরকে কি কোনো প্লেসমেন্ট বা ইন্টার্নশিপের জন্য হেল্প করে থাকে? তারা কোন কোন বিষয় থেকে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করছে? আসলে ক্যারিয়ার ক্লাবটা হচ্ছে মূলত হচ্ছে আমাদেরকে এখানে আমাদের সিনিয়র ভাইদেরকে নিয়ে আসা হয়, যারা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে ইয়া সরকারি জব হোল্ডার এরকম, বা হচ্ছে আপনার বিদেশে হায়ার স্টাডিজে যারা আছে ওনাদেরকে মানে গেস্ট হিসাবে নিয়ে আসে, আমাদের বিভিন্ন গাইডলাইন গুলো দেওয়া হয় যে কিভাবে কি করতে হয় আমাদের, ঠিক আছে? এগুলো 1 বাই 1 আমাদের এগুলা সেশন গুলা নেওয়া হয় আর কি ক্যারিয়ার ক্লাব থেকে। সো তারা বিভিন্ন সিনিয়রদেরকে নিয়ে আসে যারা অলরেডি বিভিন্ন ফিল্ডে এস্টাবলিশ, এবং সেই এস্টাবলিশ ব্যক্তিদের কাছ থেকে আপনারা কিছু শেখার চেষ্টা করেন সো দ্যাট ইউ অলসো ক্যান টেক দেয়ার প্লেস। ধন্যবাদ আশিক, আপনার বিশ্ববিদ্যালয়ের পার্সপেক্টিভে আমাদের এখানে আপনার বিষয়গুলো শেয়ার করার জন্য। আমরা বিষয়টি এই জন্য জানতে চাই কারণ আমরা সবসময় যেটা দেখি যে ঢাকা বা ঢাকার আশেপাশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, কিন্তু আমাদের অনেক সময় প্রশ্ন জাগে ঢাকার বাইরের যে অঞ্চলগুলো রয়েছে বা যে বিশ্ববিদ্যালয়গুলো নতুন বা রিসেন্ট টাইমে গড়ে উঠেছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কি হয় সেই বিষয়ে আমাদের জানার দরকার আছে, সো দ্যাট আমরা এসিডির পক্ষ থেকে ইন ফিউচার আমাদের অ্যাক্টিভিটিসকে আরো বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি। এই পর্যায়ে মিস্টার মাহবুব, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর কথা বলেছিলাম। এটা বলার প্রধান কারণ হচ্ছে দিস ইজ অ্যান এরা অফ হুইচ ইজ রিলেটেড উইথ স্কিল। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, আমরা এছাড়াও বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বিষয় নিয়ে কথা বলি। প্রতিটা ফ্রেশ গ্র্যাজুয়েটদের কিছু বেসিক ক্যাপাসিটি থাকা উচিত, এটা টেকনোলজি রিলেটেড অথবা অন্য যে কোনো স্কিল রিলেটেড, এটা কমিউনিকেশন হতে পারে বা ইন্টারপার্সোনাল স্কিল হতে পারে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যে ইমপ্যাক্ট পাইনিয়ার হলেন, this dream can be achieved by other students from other universities who might be studying at university apart from Dhaka. So সেই ক্ষেত্রে তাদের কোন কোন স্কিল গুলো ডেভেলপ করা উচিত so that they can reach the global stage? ধন্যবাদ মহিউদ্দিন আপনাকে এই প্রশ্নটি করার জন্য। এবং আশিক, আপনি যে কথা বলেছেন আসলে এই বিষয়গুলোই কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে হয়ে থাকে। আমরা সবসময় নেগেটিভ বিষয়টা আসলে পিক করি যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেমিনার হয়। আমাদের আসলে প্রথম যে জিনিসটা সিলেক্ট করতে অবজেক্টিভ, যে অবজেক্টিভটা কি, আমি আসলে এই প্রোগ্রামগুলোতে যে কি শিখছি। অবজেক্টিভ যদি শিখার, নেটওয়ার্ক করার, কানেকশন হওয়ার, কানেক্টেড হওয়ার ওই পার্সনটার সাথে যারা আসছে সিনিয়রদের সাথে, তাদের কাছে জানার, তাহলে কিন্তু আসলে অনেক কিছু এখানে শেখার একটা সুযোগ থাকে। সেকেন্ড পয়েন্টে যদি আসি, যে আপনি যেটা বললেন স্কিলস, দেখেন আমরা আসলে বিশ্বে এখন অনেক, আমরা যেহেতু ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়াতে একটু বেশি থাকে, মোবাইল ফোনে বেশি এঙ্গেজ থাকে, পজিটিভলি নেগেটিভলি। এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে, কমন সেন্স সবার প্রথম স্কিল। সো এই জিনিসটা আসলে অনেকে করে। সো কমন সেন্স আসলে বলতে এটার ভিতরে অনেক কিছু চলে আসে। কাকে কোন ধরনের সেলিব্রেশন দেওয়া উচিত, কাকে কিভাবে সম্মান জানানো উচিত, ঠিক আছে? সেই কমন সেন্সটা খুব ইম্পর্টেন্ট। এর ভিতরে কমিউনিকেশনে চলে আসে। আমি একটা যদি বলি যে স্টুডেন্ট একটা যদি তার স্যারকে বা প্রফেসরকে একটা ইমেল করে, সেখানে কোনো মতো যদি ল্যাঙ্গুয়েজটা
আহ, বলে দিল যে স্যার আমাকে কথার কথা এই এই কোর্সের এর রেজাল্টে আসলে আমি খাতাটা চেক করতে চাই, কেন কেন একটা ইমেল লিখলো। সো এটা হচ্ছে যে রিটেন কমিউনিকেশনে লেখার উপর অনেক বোঝা যায় যে এটা আসলে হার্ড অর সফট। সো যদি বলি যে কমন সেন্সটা খুব ইম্পর্টেন্ট, আমি একজনকে বলতেছি যে এটা যদি আমি যদি স্টুডেন্ট রিলেটেড ইয়ে করি, ইউনিভার্সিটি বেসড, যে আমরা বলি আমরা যখন একটা গ্রুপে কাজ করি তখন কিন্তু বলে যে আচ্ছা সমস্যা নেই, ও কাজ করবে কারণ ওর তো নাম্বার লাগবে, আমরা কাজ করবো না। সো মেজরিটি কেসে যেটা হয়, সো গ্রুপ ওয়ার্কে আমরা এই জিনিসটা দেখি, এটা করে ফেল, আমি করবো না। না করলেও কিন্তু ইয়ে আছে, ঠিক আছে আমি পার্টিসিপেট করতে পারতেছি না, বাট যত কস্টিং আছে আমি জিনিসটা ইয়ে করবো, আমি এইভাবে সাপোর্ট দিই। কমিউনিকেশনটা খুব ইম্পর্টেন্ট। সো এটা তো আসলে কমন সেন্স দরকার, আমি কখন কোথায় কিভাবে ইয়ে করবো, কখন আমি কি রেগে গেলে কিভাবে আমি ব্যবহার করবো। সো ওভারঅল কমন সেন্সটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড যে জিনিসটা, যে স্কিলসটা আমি বলতে চাই, সব অ্যানালিটিক্যাল থিঙ্কিং। অ্যানালিটিক্যাল থিঙ্কিং কিন্তু কোনো মেশিন ওইভাবে মানুষের মতো কখনো করতে পারবে না। সো আমরা অ্যানালিসিস ক্যাপাবিলিটি খুবই ইম্পর্টেন্ট। আমি একটা হঠাৎ করে একটা সিচুয়েশনে পড়ে গেলাম, কথা কথা বলে একটা ইউনিভার্সিটি বাস খাদে পড়ে গেল, বা বাস নষ্ট হয়ে গেছে একটা অন্ধকার মাঝখানে রাস্তায়, সবাই যদি ফ্রিক আউট করে তাহলে আসলে জিনিসটা সমাধান হবে না। সো এই জায়গায় অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটির সাথে আমি অ্যাড করতে চাই যে অলওয়েজ প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকে, যে কোনো সমস্যা হোক তার একটা সলিউশন আছে। সো সবসময় আচ্ছা এই প্রবলেমটা হয়েছে, আচ্ছা এটা সলিউশন কি হবে, আচ্ছা আমি এই জায়গায় এরকম একটা মেসেজ করে ফেলছি, অথবা আমি এইখানে একটু খারাপ রেজাল্ট করেছি, বা এই জিনিসটা হয় নাই, আমি একটু বিপদে পড়ছি, আচ্ছা এটা সলিউশন কি, সলিউশন। আর এই বিপদে পড়ছি না, শেষ, কপাল খারাপ, এই সে আমরা বিভিন্ন সময় আসলে ব্লেম দিই, বাট অলওয়েজ এ প্রবলেম সলভিং মাইন্ডসেটে থাকে। এই বিপদ এটা হয়েছে, এটা আমি এখানে ভালো করতেছি না, চাকরি নাই, বা অনেক ধরনের আমরা নেগেটিভ নিউজ যেটা শুনি স্টুডেন্টরা আসলে ইয়ে করে, যে সে এখান থেকে পড়াশোনা করতে, সে তো ভালো জায়গায় যাচ্ছে, আমি এখান থেকে এখানে যাচ্ছি না। সো এইটা খুব ইম্পর্টেন্ট যে প্রবলেম না না এটা সমাধান আছে। ওই যে যেটা বললাম যে কথা হয়তো বাংলাদেশে কোনো জব নেই, হাঙ্গেরির বুদাপেস্টের একটা কর্নারে মানুষ পাচ্ছে না। সো আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম যে আমরা সবাই চিন্তা করতে, আমি বাংলাদেশ আমার কান্ট্রি, এটা আমার প্রাইমারি, কিন্তু আমি যদি বাইরের কান্ট্রি গুলোতে এক্সপ্লোর করি, বাংলাদেশ আমার হোম গ্রাউন্ড, এটা ওইটা পাশাপাশি রাখা, ওইটা প্রাইমারি, বাংলাদেশ সেকেন্ডারি রাখা উচিত, যে হ্যাঁ আমি আগে বাইরের কান্ট্রি গুলোতে এক্সপ্লোর করি বাংলাদেশে থেকে, বাংলাদেশে হয় নাই তাহলে আমার একটা অপশন আছে। সো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। আমরা সবাই মানে দেশ কেন্দ্রিক, ইটস গুড, কিন্তু বাংলাদেশে যদি কথার কথা 100টা জব থাকে, এখানে তো 1000 গ্রাজুয়েটস হলেও ক্যাটার করা পসিবল না, অপশনই আপনার হচ্ছে 100টা। সো এই জন্য বললাম যে আমরা সবসময় অপরচুনিটি বাইরের দিকে আমরা সিক করি, পাশাপাশি দেশগুলো তো আছি। এই দুইটা মিক্স করলে আমাদের যে টেনশনটা থাকে যে এখানে জব নাই, ওই যে টেনশনটা একটা স্টুডেন্টদেরকে তার জ্ঞান আহরণ করা থেকে তাকে আসলে বাধাগ্রস্ত করে, তার স্টুডেন্ট লাইফটাকে এনজয় করতে বাধাগ্রস্ত করে, যে না আমি পড়ালেখা হয়তো সিজিপিএটা ভালো হয় নাই, বা আমি এখানে পড়াশোনা করেছি, আমি এখানে যেতে পারবো না। এই যে নেগেটিভ থটস গুলো, এটা তার মাথা থেকে সরে যাবে। এই জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই আমরা কিন্তু দেখি প্রতি 5 বছর 10 বছর পর পর একটা লিস্ট বের হয় যে আগামী 5 বছর পরে কোন কোন স্কিলস গুলো টপে থাকবে, যারা ডিমান্ড, মোস্ট ডিমান্ডেড স্কিল সেটস, যাদের চাকরি বাজারে ডিমান্ড থাকবে। সো সেটা যদি আমরা লিস্টে করি, অনেক স্কিল আছে, অনেক এখন এআই বেসড, টেক বেসড, ডেটা সায়েন্স, অনেক ধরনের স্কিল আছে, যে স্কিলগুলো অবশ্যই থাকা উচিত। সো আমি বলা থেকে বলবো যে এই কমন সেন্স, কমিউনিকেশন স্কিল, প্রবলেম সলভিং যে মাইন্ডসেট, অলওয়েজ প্রবলেম সলভিং মাইন্ডসেট, এই বিষয়গুলো, এবং পাশাপাশি আমরা যদি একটু রিসার্চ করি যে কোন কোন স্কিলস গুলো আমি 5 বছর 2 বছর পরে টপে থাকবে, সেই স্কিলস নিয়ে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা যখন আমাদের সময় আসবে সেটা স্কিলস ডেভেলপ করার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত অপরচুনিটি গুলো গ্র্যাব করতে পারবো। বাট কমন সেন্স সবার আগে। ধন্যবাদ ধন্যবাদ মিস্টার মাহবুব। আমরা যদি পুরো কথাটা সাম আপ করি সেকেন্ড ফেজে, প্রথমত যেটা হচ্ছে আমরা সময় কমন সেন্সের কথা বলি, বাট দিস ইজ নট কমন টু অল। সো প্রথমে আমাদের কমন সেন্স অর্জন করতে হবে, এট দ্য সেম টাইম আমাদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যাই কিছু না করতে চাই না কেন, প্রথমত আমাদের কমিউনিকেট করতে হবে, তারপর আমরা নেক্সট ফেজে যাব। আপনি আরেকটা সুন্দর কথা বলেছেন যে আমাদের অ্যানালাইটিক্যাল
স্কিল থাকতে হবে। প্রতিটি মানুষেরই কিছু না কিছু প্রবলেম সলভিং স্কিল থাকে এবং এটাকে আরো শার্পেনিং করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত না আমাদের অ্যানালাইটিক্যাল স্কিলকে আমরা ডেভেলপ করছি ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে গ্লোবাল লেভেলে যেতে পারবো না। আমরা অনেক সময় আমরা চোখ কান খোলা রাখি না, আমরা হয়তো দেখতে পাচ্ছি আমাদের দেশে অনেক জব সংকুচিত হয়ে আছে, অথবা কিন্তু অন্যদিকে হাঙ্গেরি বা ইউএসএ অথবা ফরগেট অ্যাবাউট ইউএসএ, আমরা যদি অন্যান্য দেশের কথা যদি ভাবি, এটা টার্কি হতে পারে, এটা সিঙ্গাপুর হতে পারে, সেখানে হয়তো আরো অনেক ধরনের হিউম্যান রিসোর্স রিক্রুট করা হচ্ছে। সো আমরা হয়তো সেটা জানি না, আমরা যদি সেটা জানি হয়তো আমরা সেখানে অপরচুনিটি আরো গ্র্যাব করতে পারবো। আমরা এরকম অনেক আরো বিভিন্ন বিষয় শুনবো আমাদের ইমপ্যাক্ট পাইনিয়ার মিস্টার মাহবুবের কাছে, বিকজ হি ইজ ভেরি এক্সপিরিয়েন্স। আমি একটু আমাদের আরেকজন রাইজিং লিডার মিস্টার আশিকের কাছে যেতে যাচ্ছি। আশিক, আপনি ইতিমধ্যে বলেছেন আপনার বিশ্ববিদ্যালয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং ক্যারিয়ার ক্লাবও রয়েছে। আমি এখানে আপনাকে যে আপনার পার্সপেক্টিভ যেটা জানতে চাই, আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি আপনাকে এখন থেকেই জব মার্কেটের জন্য প্রস্তুত করছে, বা তারা কি আপনাদেরকে এখনো কোনো গাইডলাইন দিচ্ছে যে কিভাবে জব মার্কেটে নিজেকে প্রিপেয়ার করতে হয়? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই আছে কিনা, এবং যদি থেকে থাকে তারা আপনাদেরকে কিভাবে বিভিন্নভাবে হেল্প করছে, সেটা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য হোক অথবা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের জন্য হোক। আশিক, শুনতে পাচ্ছেন? হ্যালো? মিউট হয়েছে আশিকের। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ আশিক, হ্যাঁ আশিক জি বলুন। হ্যাঁ, আমাদের স্যাররা হচ্ছে আমাদের এখানে তো আমাদের প্রথম হচ্ছে আমাদের ভার্সিটিটা ছিল ভাই কৃষি কলেজ আর কি। তো কৃষি কলেজ থেকে তখন ছিল আবার স্ট্যাটিস্টিক্স এর টিচাররা ছিল, কিছু পুরাতন টিচার ছিল। এখন যে নতুন টিচারগুলো আসছে, তো ওনারা হচ্ছে আমাদেরকে রিসার্চের দিকে আমাদের মানে করতেছে, উৎসাহ দিচ্ছে আমাদেরকে বেশি আর কি। বিশেষ করে কয়েকটা টিচার আসছে আমাদের নতুন, ওনারা আমাদেরকে রিসার্চের বিভিন্ন প্রজেক্টগুলো সম্পর্কে খুবই আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং আমাদেরকে কাজ করাচ্ছে আর কি, আমাদেরকে এগুলোতে ইনভলভ করতেছে আর কি। তো এই আর কি। আর হচ্ছে অ্যালামনাই বিষয় জানতে জানতে চাচ্ছিলাম। আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, আমাদের ডিপার্টমেন্টটা তো আমাদের ষষ্ঠ বেস আমি, তো আমাদের ডিপার্টমেন্টে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন নাই। বাট এমনিতে আমাদের আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি আর কি, যে আমরা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করার জন্য আর কি। আমাদেরটা নতুন ডিপার্টমেন্ট তো এখন আর কি। সো দ্যাট মিনস আপনারা যেহেতু রিসার্চ ওরিয়েন্টেড একটা ডিপার্টমেন্ট, আপনার টিচার এবং ফ্যাকাল্টি যারা আছেন তারা ইতোমধ্যে আপনাদেরকে হেল্প করছে কিভাবে বিভিন্ন ধরনের রিসার্চ প্রজেক্টের সাথে আপনাদের ইনভলভ করা যায়। এবং স্বাভাবিকভাবে যেহেতু আপনার বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে ডিপার্টমেন্ট সেটা 6 বছর আগে বা আপনার একটা ষষ্ঠ ব্যাচ, হয়তো এটা খুব রিসেন্টলি এটা এস্টাবলিশ হয়েছে, সো ইট ইজ অলসো ইন দ্য গ্রোয়িং সিচুয়েশন। সো আমরা আশা করি আপনাদের যখন অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়ে যাবে, from that network you can go much ahead than others, because alumni association যেটা হয়, যারা অলরেডি এস্টাবলিশড পর্যায়ে আছে তারা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে তাদের জুনিয়র যে ভাই যারা আছে বা বোন যারা আছে তাদেরকে ভালো একটা পজিশন নিয়ে যেতে। সো আশা করব আপনাকে আপনি যখন অ্যালামনি অ্যাসোসিয়েশন করা হবে আপনি সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ থাকবেন, এবং আপনার ফ্যাকাল্টি যারা আপনাকে বিভিন্ন প্রজেক্টের সাথে ইনভলভ করছে আপনি অবশ্যই সেগুলোর সাথে যুক্ত থাকবেন, যাতে আগে থেকে আপনি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন। আমি এবার মিস্টার মাহবুবের কাছে আসতে চাচ্ছি। মাহবুব, অনেক সময় যেটা হয়, আমরা আমাদের অনেকের স্টুডেন্ট যারা আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যখন দেশে কোনো জব পায় না, এবং এটা এরকমও হয়েছে যারা এন্ট্রি লেভেলে জবে ঢুকে তারাও আবার মিড লেভেলে এসে খুব স্ট্রাগল করে। তো আমার প্রশ্ন হচ্ছে, ফ্রম এন্ট্রি লেভেল টু মিড লেভেল, ফ্রম মিড লেভেল টু হায়ার লেভেল, এই যে মানুষের একটা রাইজ হয়, এই রাইজের ক্ষেত্রে তারা কোন কোন বিষয়গুলোর প্রতি একটা খেয়াল রাখা উচিত? কারণ একটা বিষয় তো হচ্ছে এন্ট্রি লেভেলে ঢোকা, তারপর নিজেকে আরো এস্টাবলিশ করা। আপনি যখন একটা জবে ঢুকেন তখন কিন্তু অনেক কিছু জানেন না, তখন আপনি আস্তে আস্তে সেই বিষয়টার সম্পর্কে জেনে থাকেন।
এই মিড লেভেলে আপনি নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারেন, বা যারা আমাদের এখানে এই ওয়েবিনারটি দেখছে, অনেকে আছে যারা অলরেডি তাদের ক্যারিয়ার স্টার্ট করেছে ফ্রেশার হিসেবে, তাদের তাদেরকে আপনি কি বলবেন? এবং এখানে আমি আরেকটা সম্পূর্ণ প্রশ্ন করতে চাই, যে কোনো একজন জব হোল্ডারকে তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোনো ধরনের ট্রেনিং তাদেরকে কি পরিমাণ হেল্প করতে পারে? কারণ আমরা অনেক সময় অনেক বড় বড় কোম্পানিগুলোকে দেখি, তারা বেসিক্যালি হিউম্যান রিসোর্সে অনেক খরচ করে থাকেন, সেটা বিভিন্ন ধরনের কম্পিউটার লিটারেসি রিলেটেড স্কিল হোক, অথবা কমিউনিকেশন স্কিল হোক, অথবা ফিনান্স ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স হোক। আপনার মতে একজন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ট্রেনিং এর গুরুত্ব কিরকম, আমি একটু জানতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ মহিউদ্দিন। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এবং এটা আসলে যদি বলি যে যুগ যুগ ধরে আমাদের দেশে এবং বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিগুলোতে আছে। প্রথম যে পয়েন্টটা, যে আসলে যারা গ্র্যাজুয়েটস, অনেকে আসলে জব নেই বা জব মার্কেটে জব পাচ্ছে না, এটা একটা মানে ওই যেটা বললাম যে নেগেটিভ কথা। পর্যাপ্ত পরিমাণে আসলে ভ্যাকেন্সিস আছে, কিন্তু স্কিলড ওয়ার্কফোর্স নেই। যেটা বললাম, আপনি দেখবেন মোটামুটি সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে যদি জিজ্ঞেস করেন, বা স্পেশালি যারা এইচআর কাজ করে, যে ফ্রেশার্সদের কাছ থেকে মোর দেন 90% তারা যে সিভি গুলো পায়, এই যে কমিউনিকেশন লাইক কমন সেন্সের কথা, আমরা ইউনিভার্সিটিতে অনেকের সময় দেখতাম যখন যে কপি পেস্ট যে রিপোর্ট গুলো পেত টিচাররা, সেখানে দেখা যাচ্ছে আরেকটা গ্রুপ থেকে সে হয়তো রিপোর্টটা নিয়েছে, কাট সাট করতে গিয়ে গ্রুপের মেম্বারদের নেম সেম রয়ে গেছে, আর বাকি সবগুলো চেঞ্জ করে গেছে, অথবা একজনের নাম আছে বাকি সবার নাম চেঞ্জ হয়েছে। সো এই কপি কাট পেস্ট, এটাই আসলে সবচেয়ে বড় প্রবলেম, যেটা আসলে আমাদেরকে মানে ডিপেন্ডেন্ট করে ফেলে। আলসেমিও মানে যদি বলি যে লেজি পার্সন যারা, তাদের জন্য এই প্রবলেম। সো কোম্পানিগুলো পর্যাপ্ত স্কিল হিউম্যান রিসোর্স পাচ্ছে না। তো একটা কোম্পানি থেকে আসলে বিজনেস ড্রাইভ করার জন্য, একটা স্পেসিফিক কাজ সম্পাদন করার জন্য ওই রিলেটেড স্কিল পার্সন না থাকলে তো কোম্পানি কাউকে আনবে না। সো সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে যে গ্র্যাজুয়েটস যারা আছেন, বেসিক কিছু স্কিল জিনিসটা ভালো করে যদি তাদের সিভিতে মার্জিতভাবে প্রকাশ করে সাবমিট করে, মেজরিটি কিন্তু কল পাবে। আবার অনেকে কিন্তু কল পাওয়ার পরে না, কমন কিছু প্র্যাকটিসেস, আমি এই কোম্পানিতে কাজ করবো না, আমি সেলসে কাজ করবো না, আমি ওই জায়গায় কাজ করবো না। ওই একদিক থেকে তো হচ্ছে অপশন একটু কম, জবও আছে, সেখানে আবার সিলেকশন। তো এখন দেখা যায় কি, সবাই তো আসলে শুরুতে মার্কেটিং বা একটা স্পেসিফিক জব পাবে না। সো প্রথমে বলবো যারা গ্র্যাজুয়েটস, তাদের যে স্কিলস গুলো আছে সোফার তারা মনে করছে সেই জিনিসগুলো সুন্দরভাবে মার্জিতভাবে সিভিতে উপস্থাপন করার মাধ্যমে যেই রিলেটেড রোলে তারা আসলে অ্যাপ্লাই করতে চায়, সেখানে প্রথমে অ্যাপ্লাই করা উচিত। একটু সময় লাগে আমাদের দেশে, 2 মাস 3 মাস বা 6 মাস, বাট সেই রোলগুলোতে অ্যাপ্লাই করে যাওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওই সিভি কিভাবে ভালো করে লেখা যায়, সুন্দর করে অনলাইনে সার্চ দিয়ে একটু শিখতে পারলে বেটার। সেকেন্ড যে পয়েন্টটা, অনেকে যারা আসে জব পাওয়ার পরে, আসলে মহিউদ্দিন আমাদের একটা মাইন্ডসেট অনেকের মধ্যে রয়ে যায়, আমরা যখন কোন একটা জবে ঢুকবো, আমি লাইফের জন্য সিকিউর, আমার মাস শেষে বেতন পাবো, আমি অফিসে সকাল কোথাও 10টার সময় যাব, 6টার সময় চলে আসবো, আর যে কাজ দিবে আমি সেই কাজ করে আসবো। সো এইটা হচ্ছে মেজরিটি যারা প্রফেশনালস আছেন তাদের মাইন্ডসেট, বা গ্র্যাজুয়েটস যারা আসে তাদের একটা মাইন্ডসেট থাকে। সরি, আমি একটু ভুল বলছি, প্রফেশনালস যারা নতুন আসলে জয়েন করে তাদের মাইন্ডসেট। সো এই ক্ষেত্রে আসলে যে প্রবলেমটা হয়, আমাদের কিন্তু দেখা যায় যে এই কন্টিনিউয়াস ফোনে আমরা আপডেট দিতে থাকি বিভিন্ন অ্যাপস এবং আমাদের মোবাইল, কারণ কিন্তু মাঝে মাঝে অনেক ধরনের বাগস পাওয়া যায়, অনেক ধরনের ভাইরাস থাকে, যে জিনিসগুলোকে ওরা আপডেট করার মাধ্যমে এটাকে বহুত সিকিউর করে। সো দেখেন, কন্টিনিউয়াস আমরা যে জিনিসটা ইউজ করি, মোবাইল ডিভাইসেস, তারা কিন্তু একটা আপডেটের বিভিন্ন সংস্করণের মধ্যে দিয়ে যায়। আমরা যদি নিজেদেরকে আপডেট না করি, তাহলে আমরা
যে এরকম বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ইনএফেক্টিভ হয়ে যাবে। সো বিষয়টা হচ্ছে যে ওই যে বিষয়টা আমি যে কন্টিনিউয়াস আমাদের ডেভেলপ করা উচিত, বিভিন্ন বিষয় শেখা উচিত। শেখার অনেক অপশন আছে, আমি বিভিন্ন বই পড়ে শিখতে পারি, কাজের মাধ্যমে শিখতে পারি, সিনিয়রসদের মাধ্যমে শিখতে পারি, এবং কিছু কিছু ক্ষেত্রে মিড লেভেলের যারা আছেন তাদের জন্য ট্রেনিং, আপনি যে পয়েন্টটা বলছেন ট্রেনিংটা ইম্পর্টেন্ট। সো যারা জবে জয়েন করেছেন কন্টিনিউয়াসলি শিখে যাওয়া, স্কিল ডেভেলপ করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং মনোযোগ দিয়ে কাজ করা, কোম্পানি সম্পর্কে আরো বেশি জানা। আপনি যদি মার্কেটিং কাজ করেন, সেলসে যারা কাজ করে, এইচআর যারা কাজ করে, টেকনোলজিতে যারা কাজ করছে, ফিনান্সে যারা কাজ, সবার কাজের সম্পর্কে জানেন, সাপ্লাই চেইন কিভাবে কাজ করে। কোম্পানির প্রতি নিজের এঙ্গেজমেন্টটা বাড়ান, ভালোবাসা বাড়ান, এবং নিজের কাজটা ভালো মতো করে করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে তার আস্তে আস্তে উপরে দিয়ে যাবে। থার্ড যে পয়েন্ট আপনি বলেছেন যে আমাদের দিন যে যারা মিড লেভেল থেকে বা একটু উপরে যেতে, ট্রেনিংটা কেন গুরুত্বপূর্ণ আপনি দেখবেন। আমরা একটু ইয়েতে চলে এসেছি, যারা রান্না বান্না করে তারা কিন্তু বলে যে আমার নানু বা আমার দাদু খুবই ভালো রান্না করে। তারা কিন্তু যখন একটু রান্না বান্না করতে করতে মোটামুটি একটা স্টেজে তারা বলে কি, নানুর কাছ থেকে একটু আচ্ছা আমি তো এইভাবে রান্না করেছি, তাহলে এইখানে কি দিলে তোমার মতো রান্না আরো ভালো হবে, মজা হবে। তো তখন বলে যে মরিচটা এইভাবে দিলে, বা বিষয়টা হচ্ছে এরকম গাইডেন্স। একজন এক্সপার্ট, কারণ উনি অনেক সময় ধরে রান্না বান্না করেছে, উনি জানে, তাই তুমি সেই জিনিসটা বুঝতে পারছো, হ্যাঁ এইটা দিলে রান্নাটা, উনি তো অনেক এক্সপেরিমেন্টস এর থ্রু দিয়ে গিয়েছে। সো ট্রেনিংটা অনেকটা এরকম যে আমার 4 বছর 5 বছর 10 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, তার মানে যে আমি যে রোলে কাজ করছি সেটাতে আমি এক্সপার্ট, আমার আর কিছু শেখার নাই সেটা আমি পড়েও জানি, সেটাও না। একজন ট্রেনিং কারো করায় আপনি যদি দেখে থাকেন যে যে ব্যক্তি ওই বিষয়ের উপরে খুবই অনেক দিন, 20 বছর 30 বছর 15 বছর করে কাজ করেছে, এটা দীর্ঘ সময় ধরে কাজ করেছে, এবং তার কিছু সার্টিফিকেশনও আছে, তারা কিন্তু ট্রেনিংটা করে। সো তার কাছ থেকে আমি হয়তো বা আমি 1 কিলোমিটার রাস্তা 5 মিনিটে দৌড়ায় পার হই, সে আমাকে বলবে যে আপনি যদি একটু একটু বাঁকা হয়ে দৌড়ান তাহলে আপনি 4 মিনিটে পার হতে পারবেন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এফিসিয়েন্সি বাড়ার ক্ষেত্রে সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। সো ট্রেনিং এর গুরুত্ব সবসময় অবশ্যই দরকার, একটা কোম্পানির জন্য দরকার, এবং তাদের ইন্ডিভিজুয়াল স্টাফদের জন্য তো অবশ্যই দরকার। কারণ হচ্ছে তার হয়তো তাদেরকে ট্রেনিং প্রোভাইড করার মাধ্যমে, ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের এফিসিয়েন্সিটা অনেক বাড়িয়ে নিতে পারবে। সো ট্রেনিং এর গুরুত্ব সবসময় থাকবে, এবং অবশ্যই অবশ্যই এটা দরকার। আপনার অনেক সুন্দরভাবে জিনিসটা আমাদেরকে বলেছেন যে প্রথমত যেটা হচ্ছে যারা মিড লেভেল থেকে আরো একটু ভালো পর্যায়ে যেতে চায় তাদেরকে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা অনেক সময় একটা নির্দিষ্ট একটা পজিশনে গিয়ে একটা কমফোর্ট জোনে চলে যায়, আমরা আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে চাই না, কিন্তু সেই জিনিসটা করলে আসলে হবে না। পাশাপাশি ট্রেনিং কথা গিয়ে আপনি যে জিনিসটা বললেন, আপনি সুন্দর একটা উদাহরণ নিয়ে আসলেন। যারা আমাদের অনেক প্রমিলা বান্ধবী রয়েছে, যারা অনেক সময় আমাদের অনেক বান্ধবী রয়েছে বা অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা অনেক সময় তাদের নানির কাছ থেকে বা দাদির কাছ থেকে রান্না বান্না শিখে, হোয়ার দে ক্যান ডু দিস বাই দেয়ার ওন ওয়ে। এটা কেন তারা অন্যদের কাছ থেকে শিখে? কারণ তারা তাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স। সো আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ফিল্ডে কাজ করি, এটা ফিনান্স হোক, মার্কেটিং হোক, একজন এক্সপার্ট কিন্তু আমাকে দেখে বলতে পারবে যে শুধু একটু স্মল শিফট বা একটু এদিক সেদিক করার ফলে কিন্তু আমি আর একটু ভালোভাবে পারফর্ম করতে পারি। এই জিনিসটা শেখার জন্য আসলে ট্রেনিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করি আমাদের সাথে যারা আছেন বা আমাদের এই ইন্টারভিউ, আমাদের ওয়েবিনার যারা দেখছেন, তারা সকলে আমার সাথে একমত হবেন যে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের অল্টারনেটিভ নেই আমরা নিজেদেরকে ডেভেলপ করার জন্য। এবং এট দ্য সেম টাইম আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে যারা আমাদের থেকে যারা বেশি এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকে আমাদেরকে প্রতিনিয়ত অনেক কিছু শেখার আছে। আমরা আমাদের আরেকজন গেস্ট কোনো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হয়তো বা ইতিমধ্যে চলে গিয়েছেন বা নেই। আমরা একটু ওয়েট করব। ইন দ্য মিন টাইম আমি মাহবুব আপনার কাছে আরেকটা সম্পর্ক প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে যেটা আমি পরে হয়তো করতাম, আপনাকে এখনই করছি। You have been working in startup ecosystem development or entrepreneurship ecosystem development for more than 10 years, and you are the impact pioneer now. So what's next? আপনার পরবর্তী লক্ষ্যটা কি? আপনি আসলে কোন পর্যায়ে এই আপনার অবস্থান থেকে নিয়ে যেতে চান? আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো
শোনার আগে আমি একটু আশিকের কাছ থেকে জেনে নিতে চাই। আশিক চলে এসেছে। আশিক, আপনার কাছে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, আপনি আপনার বিশ্ববিদ্যালয় জীবনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছেন গ্র্যাজুয়েশনের দিক থেকে। আপনি সামনে পরবর্তীতে কোন পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চান? আপনি কোন সাবজেক্টে নিজে ক্যারিয়ার গড়তে চান? আপনি কি আপনার ক্যারিয়ার গোলটা ঠিক করেছেন, বা আপনার কি দেশের বাইরে যাওয়ার কোনো প্ল্যান আছে কিনা? এক্স্যাক্টলি ভাই হচ্ছে আমি বিদেশ যাওয়াই আমার মূল প্ল্যান আর কি। আমার টার্গেট হচ্ছে বিদেশ যাওয়া আর কি। তো আমাদের স্ট্যাটিস্টিক্সে হচ্ছে অনেকগুলো ফিল্ড আছে, একটা ডাটা সায়েন্স, তারপর হচ্ছে আমি স্ট্যাটিস্টিক্সের মেজর যে সেক্টরগুলো আছে ওইটা আছে, মেশিন লার্নিং আছে। তো আবার হচ্ছে আমাদের আবার কিছু ফেসিলিটিস আছে পাবলিক হেলথে, কারণ আমরা কিছু কোর্স করছি এপিডেমিওলজি, তারপর হচ্ছে আপনার বায়ো স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে আপনার স্টোকাস্টিক প্রসেস। তো এগুলো হচ্ছে আমার আমার এখন ইন্টারেস্টটা হচ্ছে আমার পাবলিক হেলথ রিলেটেড রিসার্চ করা, বা বিদেশে পাবলিক হেলথ রিলেটেড আমার ডিগ্রি নেওয়া আর কি ভাই, বা ওই রিলেটেড ওই সেক্টরে কাজ করা আর কি। বিদেশে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোন দেশটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে কোন দেশটিতে আপনি যাওয়ার ইচ্ছা পোষণ করছেন এট দ্য মোমেন্ট? আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউএসএ, দেন হচ্ছে জার্মানি। আমরা অনেক সময় যখন হায়ার এডুকেশনের জন্য কোনো একটা দেশ সিলেক্ট করি, আমাদের একটা ইন্টেনশন থাকে, হয়তো সেখানে স্কলারশিপ বেশি থাকে, হয়তো সেখানে জব ফ্যাসিলিটি অনেক বেশি থাকে। কারণ আমাদের এখান থেকে যারা দেশের বাইরে পড়তে যায় তাদের অনেকেরই পড়াশোনার পাশাপাশি জব করার একটা টেন্ডেন্সি থাকে। সো ওয়াই ডিড ইউ চুজ ইউএসএ অর জার্মানি? আপনার এই দুইটা দেশ চুজ করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে? এই অ্যাকচুয়ালি হচ্ছে ইউএসএ তে আমার হচ্ছে স্কলারশিপটা মানে সহজে পাওয়া যাবে আমার ইউনিভার্সিটি গুলো। তো আমার ইচ্ছা আগে থেকেই ইউএসএ তে যাওয়া আর কি। আর হচ্ছে এমনিতে হচ্ছে ইউএসএ তে ফ্যাসিলিটি ভালো আর কি। ওকে, সো যারা যখন কোন বিশ্ববিদ্যালয়ে হায়ার এডুকেশন, কোনো একটা দেশে হায়ার এডুকেশনের জন্য যাবেন, প্রথমে খেয়াল রাখতে হবে স্কলারশিপ কোথায় সবচেয়ে ভালো পাওয়া যায়, বাট দ্য সেম টাইম আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্ট রিলেটেড ভালো ইউনিভার্সিটি কোথায় আছে। এটা হতে পারে ইউএসএ তে, হতে পারে কানাডাতে, অথবা হতে পারে অস্ট্রেলিয়া। সো দুইটা জিনিস, এই কয়েকটা জিনিস ক্রাইটেরিয়া দেখে তারপর আপনাদের অ্যাপ্লাই করা উচিত। আমি মাহবুব, আপনাকে যে প্রশ্নটি করছিলাম, আমাদের আজকে অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি ইমপ্যাক্ট পাইনিয়ার হয়েছেন, এবং নট জাস্ট ইমপ্যাক্ট পাইনিয়ার, স্টিল ইউ আর কন্ট্রিবিউটিং ইন স্টার্টার এন্টারপ্রেনিউরশিপ ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। সো হোয়াটস নেক্সট? হোয়াট ইজ দ্য নেক্সট বিগ থিং ফর ইউ? আপনি আগামী 5 to 10 ইয়ার্স ডাউন দ্য লাইন আপনি কিভাবে কন্ট্রিবিউট করার ইচ্ছা পোষণ করছেন? থ্যাংক ইউ মহিউদ্দিন। আসলে কন্ট্রিবিউট বিষয়টা যদি বলি যে আমার ফিলোসফি, যে আমি যে জিনিস দেখে এসেছি, লাইক আমি কথা বলতে যদি আমি বলি যে আমি ঢাকা থেকে এলিফ্যান্ট রোড গিয়েছি। সো যেতে গিয়ে আমি হয়তোবা যে যে বিষয়গুলো দেখেছি সেই বিষয়গুলোই জানানো, যেরকম আমাদের বেশ কিছু গ্রুপ থাকে যেখানে বলে ট্রাফিক অ্যালার্ট, যে ঢাকা টু সরি উত্তরা থেকে গাজীপুর যেতে কিন্তু 2 ঘন্টা জ্যাম আছে। আমি যদি মহাখালী থাকি এবং আমার একটা প্ল্যান থাকে গাজীপুরে যাওয়ার, আমি এই তথ্যটা জানার মাধ্যমে কিন্তু আমি একটা বিকল্প প্ল্যান করে ফেললাম। আমার যদি একটা মিটিং থাকে আমি অনলাইনে করতে পারি, অথবা আমি সেই সাভার দিয়ে ঘুরে গাজীপুর যেতে পারি। সো আমি যদি বলি যে তথ্য কত গুরুত্বপূর্ণ হইতে পারে, আপনার এই প্রশ্নের সাথে আমি একটা ইনফরমেশন ইরেলেভেন্ট হলেও নিয়ে আসি। সেটা হচ্ছে ইনফরমেশন একটা মানুষের, একটা দেশের দেশকে ট্রান্সফর্ম করে দিতে পারে কিভাবে। আমি যে সুইডেনের এই লাইফ চেঞ্জিং প্রোগ্রাম, এটা কিন্তু আমি যে প্রোগ্রামে গিয়েছি ইম্প্যাক্ট পাইনিয়ার প্রোগ্রাম, এটা সুইডেনের ওয়ান অফ দ্য মোস্ট ভিশনারি প্রজেক্টস। ফুল সুইডেন এক হয়ে এই প্রোগ্রামে কোলাবোরেট করেছে, ফুল সুইডেন, এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের যে এম্বাসিস গুলো আছে তারাও এটার সাথে যুক্ত ছিল, এবং তাদের পাবলিক প্রাইভেট যারা এন্টারপ্রেনিউর ইকোসিস্টেমে ডিরেক্টলি ইনডিরেক্টলি কাজ করতে সবাই। সো এটা ম্যাসিভ একটা প্রোগ্রাম। আমার সব সময় যে বললাম যে ফিলোসফি এবং প্যাশন, তথ্য এবং রাইট রিসোর্স পাবলিক করা। ওই যে শুরু দিয়ে যেটা বলছিলাম যে আমি যদি এখন জানি রাইট ইনফরমেশনের জন্য, কিন্তু ওই যে পয়েন্টটা বললাম যে হাঙ্গেরির বুদাপেস্টে একটা জব আছে,
সুযোগ আছে, স্কলারশিপ থাকতে পারে, জব থাকতে পারে, যেখানে কথা কথা আশিকুর ভাই তিনি এই তথ্য যদি পায়, সেখানে অ্যাপ্লাই করার মাধ্যমে লাইফে চেঞ্জ হয়ে যেতে পারে, রাইট? কিন্তু ওনার তথ্যটা আগে জানতে হবে। সো এই যে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে, স্পেশালি বিদেশে যেই অপরচুনিটিস গুলো আছে, সেই জিনিসগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যারা নতুন আসছে তাদের মধ্যে, যারা এক্সিস্টিং আছে তাদের মধ্যে। ইউনিভার্সিটি স্টুডেন্ট জানবে আমার সার্বিয়াতে কি সুযোগ সুবিধা আছে, কসোভোতে কি সুযোগ সুবিধা আছে, কি অপরচুনিটি আছে। আমি যদি সেখানে পড়তে চাই, আমি রাইট পার্সন থেকে রাইট রিসোর্স পাবে, রাইট ইনফরমেশন। সো এই বিষয়টা ইনশিওর করা। সো আমার যত অভিজ্ঞতা, যত নেটওয়ার্ক, সেই জিনিসটাকে ইউজ করে বাংলাদেশের এই যে যারা ইউথস আছে, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, সবার কাছে সব তথ্য হাতের মধ্যে থাকবে। সে যদি কান্ট্রি সিলেক্ট করে, যে কোথাও কোথাও নর্থ ম্যাসেডোনিয়া সিলেক্ট করবে, সেখানে স্কলারশিপ কি কি সুযোগ সুবিধা আছে বাংলাদেশিদের জন্য, সে সেখানে তারা সেই বিষয়গুলো সেখানে দেখতে পারবে। এবং রাইট রিসোর্স পার্সন যদি বলি, কারা অথেন্টিক উদ্যোক্তা, ভালো মানে সফল উদ্যোক্তা, পরিশ্রম করে সফল হয়েছে, তারা রাইট রিসোর্স পার্সন, তাদের কাছ থেকে তারা গাইডেন্স পাবে, শিখতে পারবে। ইনভেস্টর যারা, তাদের একটা রিসোর্স ইয়ে থাকবে। সো আমি যদি ওভারঅল বলি 5 বছর 10 বছর বা যতদিন বাঁচবো, সব সময় এই ওয়ার্ল্ডে সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকে এই অপরচুনিটিস, এই রিসোর্স পার্সনগুলো, ইনভেস্টর্স, অন্টারপ্রেনার্স, প্রফেশনালস, ইউনিভার্সিটিস, তাদের ক্লাবস, স্টুডেন্টস, সবাইকে বাংলাদেশের ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কানেক্ট করে দেবো আর কি। সো যদি বলি ইনফরমেশন, রাইট ইনফরমেশন এবং রাইট রিসোর্স প্রত্যেকটা স্টুডেন্টের কাছে থাকবে। এইটার করার জন্য যা যা করণীয় আমি আমার এন্ড থেকে করে যাবো। এটাই হচ্ছে আমার অলওয়েজ। 5 বছর বলেন, 10 বছর পর, 20 বছর, যতদিন ভাবে এই গোলটাই থাকবে, আমার করে যাবো। থ্যাংক ইউ মাহবুব, থ্যাংক ইউ আশিক। আমাদের অত্যন্ত সুন্দর একটা ওয়েবিনার আমরা কমপ্লিট করলাম। আমরা এখনো শেষ হয়ে আমাদের ওয়েবিনার এখনো শেষ হয়নি, আমাদের আরেকটা দারুণ একটা পার্ট রয়েছে। তার আগে আমি পুরো ওয়েবিনারটা যদি আমরা সাম আপ করি, প্রথমত মাহবুব, আমি আপনার সাথে 100% একমত। গ্লোবালি ইনফরমেশন ডিসেমিনেশন খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কারণ একটা অপরচুনিটি এক্সিস্ট করে, এটা যদি আমি মানুষজনকে না জানাই, তারা আসলে সেই অপরচুনিটি গ্র্যাব করার চেষ্টা করবে না। অন্যদিকে যারা রিয়েলি অপরচুনিটি খুঁজছে, তাদেরকে সেরকম ক্ষুধার্ত হতে হবে সেই অপরচুনিটি গুলো বের করার জন্য। সো আমাদের সাথে আমাদের একজন গেস্ট রয়েছেন আশিক, তিনি বলছেন তিনি ইউএসএ তে পড়াশোনা করতে চান, কারণ তিনি অলরেডি দেখছেন সেখানে তার ভালো একটা ক্যারিয়ার গড়ার অপরচুনিটি রয়েছে। সো একদিক থেকে আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যত পারি আমরা ইনফরমেশন মানুষের কাছে ছড়িয়ে দেব, এবং এট দ্য সেম টাইম আমাদের কাছে যদি ইনফরমেশন নাও আসে, আমরা নিজেরা চেষ্টা করব ইনফরমেশন গুলো কিভাবে গ্র্যাব করা যায়। তো এনিওয়ে, আমরা এই মুহূর্তে আমরা ছোট্ট একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, এবং এই র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা কিছু প্রশ্ন করব। আমি জাস্ট ওপেন এন্ডেড কিছু কোশ্চেন করব। প্রথমে মাহবুব আপনি, তারপর আশিক আপনি অ্যান্সার দিবেন। এত কঠিন কোনো প্রশ্ন না, জাস্ট সহজ কিছু প্রশ্ন। আমরা জাস্ট একটু আমাদের এই কথাবার্তার মাঝখানে একটু স্পাইস আপ করার জন্য আমরা এই র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। সো মিস্টার মাহবুব এবং আশিক, আর ইউ বোথ রেডি ফর র্যাপিড ফায়ার রাউন্ড? জি। আশিক, আর ইউ রেডি? আশিক, I hope Ashik is ready. সো আমি আমার র্যাপিড ফায়ার রাউন্ডটি শুরু করছি। আমি আবারও বলছি, আমি একটা প্রশ্ন করব, সবাই আপনার খুব দ্রুত উত্তর দিবেন। ইউর ফেভারিট প্লেয়ার, মেসি অর রোনাল্ডো? রোনালদো। আশিক, ক্যান ইউ হিয়ার মি? আশিক, হ্যাঁ আশিক, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা তাহলে যেহেতু আমাদের ভাই আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ আশিক? হ্যালো? ওকে, আমরা তাহলে আপাতত মাহবুবকে নিয়ে আমার র্যাপিড ফায়ার রাউন্ডটা খেলি।
ফেভারিট প্লেয়ার মেসি রোনাল্ডো, বাবু আপনি বলেছেন রোনাল্ডো। ইউর ফেভারিট বুক? The Alchemist by Alchemist. Paulo Coelho. Okay, very nice book. Favorite movie? The wait, favorite movie, এটা খুবই ডিফিকাল্ট, বাট a beautiful mind নামে একটা মুভি আছে। আমি Right. a This is beautiful also mind, my favorite. This is also my yeah. favorite. I think this is based on the Second World War or First World War. Okay. Favorite tourist, favorite place for touring? পাহাড় অথবা সমুদ্র? সমুদ্র। সমুদ্র। আপনাকে যদি বলা হয় আপনি ওয়ার্ল্ড ট্যুর করার জন্য আপনার যত সাপোর্ট প্রয়োজন সব সাপোর্ট দেওয়া হবে, ওয়ার্ল্ড ট্যুর করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি কোন দেশে যাবেন? সুইডেনের শহরে যেতে চাই এগেইন। ওকে ওকে। সুপারম্যান অর স্পাইডারম্যান, ইউর ফেভারিট সুপারহিরো? সুপারম্যান। সুপারম্যান। অবসর সময় আপনি কি করেন? বিভিন্ন অপরচুনিটি খুঁজি দেশের বাইরে, যে তাদের সাথে আমি অবশ্যই কানেক্ট করে দিতে পারবো। The typical Mr. Mahbub. Anyway, are you a tea guy or coffee guy? কফি। Coffee. Eiffel Tower or Statue of Liberty? আইফেল টাওয়ার। Okay. Mahbub, you have done very well in rapid fire round. Ashik, better luck next time. Inshallah, আমরা আরেকটা rapid fire round করব in future. আমরা অত্যন্ত আনন্দিত মিস্টার মাহবুব আশিক, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন এবং আমাদের এই ইউথ ক্যারিয়ার টক যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা আশা করি এখান থেকে আমাদের অনেক ইনফরমেশন বেরিয়ে আসবে এবং এই ইনফরমেশন থেকে অনেক অপরচুনিটি তৈরি হবে যেটা গ্র্যাব করে অনেকেই বিভিন্ন ভালো পর্যায়ে যাবে। সো এগেইন থ্যাংক ইউ ভেরি মাচ টু অল আওয়ার গেস্ট। হোপফুলি ইন নেক্সট ওয়েবিনার আমরা আরেকজন গেস্ট এবং আরেকজন রাইজিং লিডারকে নিয়ে আসবো এবং আমাদের ইনফরমেশন সবার সাথে শেয়ার করব। মাহবুব, again thank you very much. Any last words from your side? জাস্ট একটা কারেকশন ছিল ওই দিন, বিউটিফুল মাইন্ড, এটা বেসিক্যালি জন ন্যাশ নামে একজন প্রফেসরকে নিয়ে। সো উনি এই মুভির ভিতরে পড়াশোনা আর পাগলের মতো পড়াশোনা কাকে বলে এই বিষয়টাই আমি টোটাল মানে মেইন স্টোরিটা ভুলে গেছি, বাট এই বিষয়টা আমাকে সবসময় করে পড়াশোনার রিসার্চ মানে কোন লেভেলে করা যায় এবং এটা যে মানে কত ম্যাসিভ হতে পারে সেই বিষয়টা খুবই ভালো লেগেছে। সো এটাই জাস্ট আমার বলার ছিল এবং ধন্যবাদ। চমৎকার। I also like to do a correction. আমি আরেকটা যে মুভির কথা বলছি সেটার নাম হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। This is based on Second World War, and yes, a beautiful mind is based on a very highly skilled mathematician. এবং আশা করি যারা এই মুভিটা দেখেছে তারা অবশ্যই নিজেদের মধ্যে একটা ইন্সপিরেশন নিতে পেরেছে যে কোনো দুর্বেদ্য কোনো কিছু থাকলে আমরা সেটাকে অবশ্যই সলভ করতে পারবো। Mahbub, thank you very much. This is not just the last webinar. We will be continuing this webinar in next week as well. And again, আমরা আবারও আমাদের নতুন কোনো গেস্টকে নিয়ে আসবো এবং রাইজিং লিডারকে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ and good night. গুড নাইট, ভালো থাকবেন। ভালো থাকবেন। Thank you.